বর্তমানে বাংলাদেশের সকল সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে তার সম্পদের বিবরণী তার নিজ নিজ কর্তৃপক্ষের নিকট জমাদান করা বাধ্যতামূলক করা হয়েছে। যেহেতু এই সম্পদের বিবরণী তৈরি করা বাধ্যতামূলক, তাই সকল সরকারি কর্মচারীকে এই সম্পদের বিবরণী সঠিকভাবে তৈরি করতে হবে। একজন সরকারি কর্মচারী কিভাবে তার সম্পদের বিবরণী সঠিকভাবে তৈরি করবে তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্পদের বিবরণী তৈরি করতে হলে সর্বপ্রথম অংশ হচ্ছে ক অংশ, যেখানে সাধারণ তথ্যাবলী থাকে। সর্বপ্রথম কর্মচারী তার নামটি দিয়ে দিবে। ২ নম্বরে গিয়ে পরিচিতি নম্বর। যদি সংশ্লিষ্ট কর্মচারীর পরিচিতি নম্বর থাকে, সেক্ষেত্রে এখানে তার পরিচিতি নম্বর দিয়ে দিবে। আর যদি তার কোনো পরিচিতি নম্বর না থাকে, এই অপশনটি ফাঁকা রেখে দিবে। এরপরে পদবীর জায়গায় সে বর্তমানে যে পদবিতে কর্মরত রয়েছে সেই পদবি দিয়ে দিবে। এর পরের অপশনটি হচ্ছে সংশ্লিষ্ট কর্মচারী যদি ক্যাডারভুক্ত হয়ে থাকে তাদের জন্য। যদি সংশ্লিষ্ট কর্মচারী ক্যাডারভুক্ত না হয়ে থাকে, তাহলে এই অপশনটি ফাঁকা রেখে দিবে। এরপরে বর্তমান কর্মস্থলের জায়গায় সে বর্তমান কর্মস্থলটি দিয়ে দিবে। এরপরে চাকরিতে যোগদানের তারিখের জায়গায় সে যে তারিখে চাকরিতে যোগদান করেছেন সেই তারিখ দিয়ে দিবে। এরপরে যোগদানের সময় তার যে পদবি ছিল সেই পদবিটি দিয়ে দিবে। এরপরে ৮ নম্বরে গিয়ে তার স্থায়ী ঠিকানা অর্থাৎ এনআইডিতে যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই এনআইডি অনুযায়ী স্থায়ী ঠিকানাটি দিয়ে দিবে। এরপরে ৯ নম্বরে গিয়ে এনআইডি নম্বর। সংশ্লিষ্ট কর্মচারী তার এনআইডি নম্বর এই অপশনে দিয়ে দিবে। এরপরে ১০ নম্বরে জন্ম তারিখে গিয়ে তার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবে। ১১ নম্বরে গিয়ে টিন নামে যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে তাকে টিন নাম্বারটি দিয়ে দিতে হবে। যদি সংশ্লিষ্ট কর্মচারী তার টিন না খুলে থাকে, সেক্ষেত্রে সর্বপ্রথম তাকে একটি টিন খুলে এখানে টিন নাম্বার দিতে হবে। যেহেতু বাংলাদেশের সকল কর্মচারীকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন প্রদান করতে হচ্ছে, তার রিটার্ন যদি 0 হয়ে থাকে তাও প্রদান করতে হচ্ছে, তাই আমার উপদেশ হবে সর্বপ্রথম একটি টিন খুলে এখানে টিন নম্বরটি দিয়ে দেওয়া। এরপরে বেতন স্কেল। বেতন স্কেলে গিয়ে সে যে স্কেলে অন্তর্ভুক্ত রয়েছে সেই স্কেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা দিয়ে দিবে। এরপরে ১৩তে গিয়ে মূল বেতন। বর্তমানে সে মূল বেতন যত পাচ্ছে তার পরিমাণ এখানে দিয়ে দিবে। এরপরে ১৪তে মোবাইল নাম্বারে গিয়ে সে তার বর্তমান মোবাইল নম্বরটি দিয়ে দিবে। এরপরে ইমেল নম্বর যদি থাকে এখানে তার ইমেল নাম্বারটি দিয়ে দিবে। এবং শেষে সর্বশেষ অপশন হচ্ছে বর্তমান ঠিকানা। বর্তমানে সে যেখানে কর্মরত রয়েছে সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবে। এরপরে পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। এখানে বলে রাখা বাহুল্য, পরিবারের সদস্য বলতে স্ত্রী, স্বামী, সন্তানকে বোঝায়। আপনি আপনার পরিবারের বাবা, মা, ভাই বোনের তথ্য এখানে দিবেন না। এখানে সর্বপ্রথম স্ত্রীর তথ্য দিয়ে দিতে হবে। তার নাম, তার এনআইডি নম্বর, তার জন্ম তারিখ, তার সাথে সম্পর্ক অর্থাৎ কর্মচারীর সাথে সম্পর্ক এখানে দিয়ে দিতে হবে। স্ত্রী হলে স্ত্রী, আর যদি স্বামী হয়ে থাকে স্বামী দিয়ে দিতে হবে। তার বর্তমান পেশা দিয়ে দিতে হবে এবং কর্মস্থল দিয়ে দিতে হবে। যেহেতু বর্তমানে সে গৃহিণী, তাই এখানে কর্মরত পদবি ও অফিসের ঠিকানায় গিয়ে প্রযোজ্য নহে লিখে দিবে। এরপরে তার যদি সন্তান থেকে থাকে সন্তানের নাম সিরিয়াল অনুযায়ী দিবে। অর্থাৎ যদি ১ এর অধিক থাকে সেক্ষেত্রে ২, ৩, ৪ এভাবে দিয়ে দিবে। যেহেতু তার একটি সন্তান সেহেতু এখানে একটি সন্তানের তথ্য দিয়ে দেওয়া হয়েছে। তার নাম, তার জন্ম নিবন্ধন নম্বর, তার জন্ম তারিখ, সম্পর্ক দিয়ে দেওয়া হয়েছে। এর পরের অংশ হচ্ছে স্থাবর। স্থাবর অংশ গিয়ে সর্বপ্রথম আমরা স্থাবর সম্পদের মধ্যে পেয়ে থাকবো জমি। জমি ২ ধরনের হয়ে থাকে, একটি কৃষি আরেকটি হচ্ছে অকৃষি। সর্বপ্রথম কৃষি জমি যদি সংশ্লিষ্ট কর্মচারীর থেকে থাকে সেক্ষেত্রে তার ডিটেলস দিতে হবে। সর্বপ্রথম জেলা, তারপর উপজেলা অর্থাৎ যে উপজেলায় তার জমিটি রয়েছে সেই উপজেলা দিয়ে দিতে হবে। এরপরে মৌজা দিয়ে দিতে হবে।
এরপরে খতিয়ান নাম্বার দিয়ে দিতে হবে, এরপরে দাগ নম্বর দিয়ে দিতে হবে। এ সকল তথ্য পূরণ করার পরে পরিমাণের অংশে গিয়ে তাকে শতাংশ অথবা বর্গফুটে মোট জমির পরিমাণ দিয়ে দিতে হবে। এরপরে অর্জনের ধরন, সে যদি কিনে থাকে তাহলে ক্রয়, যদি সে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে উত্তরাধিকার লিখে দিবে। এরপরে যার নামে অর্জিত, এই যে 50% জমিটি যার নামে অর্জিত, যদি নিজ হয় নিজ, স্ত্রী হয় স্ত্রীর নাম এখানে উল্লেখ করে দিতে হবে। অর্জনের তারিখ, অর্থাৎ যে তারিখ থেকে সে নিজ নামে এই জমিটি তার হয়েছিল সে তারিখটি এখানে দিয়ে দিবে। যেহেতু জমিটি সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এখানে ক্রয় হলে অর্থের উৎসটি এখানে দিয়ে দিতে হতো। যেহেতু উত্তরাধিকার সূত্রে, সেহেতু এখানে অর্থের উৎস দেওয়ার প্রয়োজন নেই। এরপরে ইমারত, যদি সংশ্লিষ্ট কর্মচারীর ইমারত থেকে থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান, দাগ নম্বর দিয়ে দিতে হবে। এরপরে যতটুকু জমির উপরে তার ইমারত রয়েছে তার পরিমাণ দিতে হবে। যদি সে নিজে তৈরি করে সেক্ষেত্রে তার অর্জনের ধরন ক্রয়, দান দিয়ে দিতে হবে। আর যদি সে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে উত্তরাধিকার দিয়ে দিবে। এরপরে যার নামে ইমারতটি রয়েছে তার নাম এখানে দিয়ে দিতে হবে। যেহেতু সে নিজ নামে এই ইমারতের মালিক তাই এখানে আমরা নিজ দিয়ে দিয়েছি। এরপরে ইমারতটি যে তারিখে তার নামে হয়েছিল সেই তারিখটি এখানে দিয়ে দিতে হবে। একইভাবে ইমারতের পর যদি তার বসতবাড়ি থাকে বসতবাড়ি সকল তথ্য প্রদান করে দিতে হবে। তার যদি ফ্ল্যাট থেকে থাকে সেক্ষেত্রে ফ্ল্যাটের সকল তথ্য প্রদান করতে হবে। তার যদি খামার অথবা বাগান বাড়ি থাকে সকল তথ্য দিতে হবে। তার যদি কোনো নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান অথবা স্ত্রীর নামে ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে সকল তথ্য দিয়ে দিতে হবে। এবং অন্যান্য যদি তার সম্পত্তি থেকে থাকে নিজ অথবা স্ত্রীর নামে সেক্ষেত্রে অন্যান্য অপশনে দিয়ে দিতে হবে। এরপরে আসি অস্থাবর সম্পদ। অস্থাবরের মধ্যে প্রথমে রয়েছে অলংকারাদি। যেহেতু স্ত্রীর নামে তার অলংকারাদি রয়েছে সেক্ষেত্রে এখানে যার নামে অর্জিত এখানে স্ত্রী দিয়ে দেওয়া হয়েছে। সম্পদের পরিমাণ, সম্পদের পরিমাণ এখানে 10 ভরি, যেহেতু অলংকার 10 ভরি দেওয়া হয়েছে। অর্জনের ধরন, যেহেতু এটি বিয়ের সময় সে উপহার হিসাবে পেয়েছিল সেহেতু উপহার দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে অর্জন মূল্য, অর্জন মূল্য তার ছিল 7 লাখ টাকা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থের উৎস এখানে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটি একটি উপহার। একইভাবে যদি তার স্টক থাকে অথবা শেয়ার থাকে, ডিবেঞ্চার থাকে, বন্ড থাকে, সিকিউরিটিজ থাকে এখানে তার তথ্য প্রদান করতে হবে। সঞ্চয়পত্র থাকলে তার সঞ্চয়পত্র সকল তথ্য প্রদান করতে হবে। সংশ্লিষ্ট কর্মচারীর স্ত্রীর নামে 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র রয়েছে যেটি ক্রয় করা হয়েছে। এই ক্রয়ের অর্থ সংশ্লিষ্ট কর্মচারী তার চাকরি হতে আয় থেকে অর্জন করেছে। এরপরে বীমা থাকলে তার বীমা দেখাই দিতে হবে। নগদ তার বর্তমানে নগদে অথবা ব্যাংকের যে গচ্ছিত অর্থ রয়েছে তা দেখিয়ে দিতে হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্মচারীর ব্যাংকে গচ্ছিত অর্থ হচ্ছে 1,30,000 টাকা, 1,30,000 টাকা। এটি সে অর্জন করেছে কিভাবে? এটি সে সঞ্চয়ের মাধ্যমে অর্জন করেছে। এই অর্থের উৎস কি? এই অর্থের উৎস হচ্ছে তার চাকরি হতে আয়। এখানে তার চাকরি হতে আয় দেখিয়ে দিতে হবে। এরপরে যদি তার নামে কোনো এফডিআর থাকে একইভাবে সকল তথ্য এখানে দিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট কর্মচারীর জিপিএফ রয়েছে নিজ নামে, যার 2023-24 অর্থ বছরে স্থিতি ছিল 1,02,000 টাকা। এখানে মোট টাকার পরিমাণ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের জিপিএফ স্লিপের মাধ্যমে 23-24 অর্থ বছরের সর্বমোট যে পরিমাণ জিপিএফ জমা রয়েছে সেই পরিমাণটি এখানে বসিয়ে দিবেন। বর্তমানে যে জিপিএফ রয়েছে তা নয়, 23-24 অর্থ বছরে সর্বমোট জিপিএফ এর স্থিতির এখানে বসিয়ে দিবেন। এরপর অর্জনের ধরন এখানে দিয়ে দেওয়া হয়েছে অন্যান্য। এটি চাকরি হতে আয় থেকে, তাই এখানে দেওয়া হয়েছে চাকরি হতে আয়। এরপরে যার যদি মোটরযান থাকে এখানে সকল তথ্য দিয়ে দিতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসপত্র, আসবাবপত্র। সংশ্লিষ্ট কর্মচারীর টিভি, ফ্রিজ, সোফা, মোবাইল, সুটকেস, বেড রয়েছে।
টিভির মূল্য 17,500, ফ্রিজ 25,500, সোফা 23,000, মোবাইল 12,000, সুটকেস সুকেস 6,000 এবং বেড হলো 14,000। যেগুলো সে পেয়েছে উপহার হিসাবে এবং নিজ টাকায়। যেগুলো উপহার সেটা উপহার লিখে দিতে হবে, যেটি নিজ টাকায় অর্জিত সেটি নিজ লিখে দিতে হবে। এখানে অর্জনের ধরন চাকুরি ও উপহার। এরপরে যদি তার অন্যান্য কোনো অস্থাবর সম্পত্তি থেকে থাকে এই অপশনে গিয়ে বসিয়ে দিতে হবে। সর্বশেষে গিয়ে গ অংশে গিয়ে দায়ের পরিমাণ দিতে হবে। সংশ্লিষ্ট কর্মচারী নিজ নামে দায় রয়েছে, এখানে নিজ দিয়ে দিতে হবে। তার এই দায় সোনালী ব্যাংকে, এখানে ব্যাংকের নাম উল্লেখ করে দিতে হবে। সে ঋণটি নিয়েছিল মোটরযান ক্রয়ের জন্য, এখানে ঋণের কারণ উল্লেখ করে দিতে হবে। ঋণ গ্রহণ করেছিল সে 1/12/2023 সালে, এখানে ঋণ গ্রহণের তারিখ দিয়ে দিতে হবে। ঋণের পরিমাণ সর্বমোট সে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, এখানে সর্বমোট ঋণের পরিমাণ উল্লেখ করে দিতে হবে। এরপরে অপরিশোধিত, অর্থাৎ এই পর্যন্ত পরিশোধ করা হয়নি 89,000 টাকা, এই অপরিশোধিত ঋণের পরিমাণ এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে গিয়ে নাম এবং পদবি, অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারীর নাম ও পদবি এখানে দিয়ে দিতে হবে। এবং এই যে স্বাক্ষরের যে অপশনটি রয়েছে, এখানে গিয়ে সংশ্লিষ্ট কর্মচারী একটি স্বাক্ষর প্রদান করবে। স্বাক্ষর প্রদান করে তার সম্পদের বিবরণীটি সংশ্লিষ্ট অফিসে খামের মধ্যে সিলগালা করে প্রদান করবে। এই সম্পদের বিবরণী আপনারা হাতে লিখে অথবা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করতে পারবেন। সম্পদের বিবরণী পূরণ করা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।